আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন পড়ালে বুঝি কেউ আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে টিটু ঠাম্মা তুমি কেন এলে? এলাম তোর বাবা এখন কেমন আছে? আছে, ভালোই আছে। ওমা এ আবার কি ধরনের কথা? ভালোই মানে তোর বাবা এখন কেমন আছে? কোন ঘরে আছে? চল না নিয়ে না যা। না না না, এখন দেখার নিয়ম নেই, সবাইকে বের করে দিচ্ছে। তুই কি বলিস? বের করে দিচ্ছে মানে? মা তার অসুস্থ ছেলেকে দেখতে পাবে না? এটা কোনো কথা হলো? ইয়ে ঠাম্মা, তুমি বিকেলে এসো, বিকেলে দেখতে যেও। বিকেলে? তা আমি যে ওর জন্য রাস্তা নিয়ে এসেছি সেটা খাবে কে? বিকেলে তো সুজি ঠান্ডা হয়ে যাবে। চল এখন চল। হাত ঠাম্মা, থাক না, পরে যেও। কি রে তুই কিছু লুকোচ্ছিস মনে হচ্ছে? তোর বাপের কিছু হয়েছে নাকি? হ্যাঁ বললাম তো সব ঠিক আছে, বাবা ভালো আছে। ওহ, তুই ঠিক বলছিস না, তোর মুখ দেখে আমি বুঝতে পারছি। আমার আম্মু কেমন আছে? চল চল এখন আমি দেখবো। চলো। বাবার অবস্থা খুব খারাপ ঠাম্মা, খুব খারাপ। কি বলছিস তুই? তুই কি বলছিস? হ্যাঁ? এখন অজ্ঞান, কোনো সারা শব্দ নেই। হ্যাঁ? কি বলছিস? তোর আমাকে কিছু জানাসনি? হ্যাঁ কিছু জানাসনি? অজ্ঞান হওয়ার আগে বাবাই বলেছিল খারাপ কোনো অবস্থা হলে তোমাকে যেন কিছু না জানানো হয়। আমার ছেলে বলি আর কতদিন হোটেল থেকে নাস্তা এনে খাবো?
হোটেলের খাবার খেতে খেতে তো গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, তারপর ঠুস। লোক ঠিক করে রেখেছো? ও কিসের জন্য? আমি মরে গেলে যার সাথে ভাগবে। কি সুন্দর সুস্থ মানুষ অফিস থেকে ফিরলো, হাতে একটা সাপ্তাহিক পত্রিকা। সন্ধ্যাবেলায় কোনোদিন চা খায় না, কালকে বললো চা খাবো। এটা নিয়ে দুইজন কথা কাটাকাটি হলো। তারপর চা আনতে গেলাম, এসে দেখি মনোযোগ দিয়ে পত্রিকাটা পড়ছে। আমি বললাম চা খাও, পরে রাখো, পরে খাবো। আমি তো অবাক যে চা নিয়ে এত ঝগড়া করলাম, কোনো তাড়াই নেই। আমি রেগে ভেগে রান্নাঘরে গেলাম। একটু পরে বৈঠক ঘর থেকে চিৎকার শুনে মরে বাবারে মরে গেলাম, মরে গেলাম। গিয়ে দেখে মুখ চেপে ধরে আছে, চোখ দেখে বুঝলাম অসহ্য যন্ত্রণা হচ্ছে, কি করবো কিছু বুঝতে পারছি না। ওপর আমাকে হসপিটালে নিয়ে চললো, টিটুকে নিয়ে হসপিটালে এলাম। ডাক্তার করছি বললো তোকে খবর দিতে, আর বললো তোর ঠাম্মাকে যেন না বলি। তারপরে তুই যা দেখছি কি হবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কেন আমি ঝগড়া করতে গেলাম ভগবান, কেন ঝগড়া করলাম, চাটাও খেতে পারিনি। কি হবে দীপা? আহা মা, তুমি তুমি সব কি শুরু করলে? দীপা এখন কি হবে? বাবার কিচ্ছু হবে না। আমি আমি ডাক্তার কাকুর সাথে গিয়ে কথা বলবো। কিন্তু এখানে তো ভালো চিকিৎসার ব্যবস্থাও নেই। বাবাকে যত দ্রুত সম্ভব শহরে নিয়ে যেতে হবে। তোর মামাকে খবর দিয়েছি, ডাক্তারবাবু বলছিলেন আর একটু দেখে বলবেন যে শহরে নিয়ে যেতে হবে কিনা। মামা কি বলবে? ও সাহায্য করতে পারবে, ওখানে হসপিটাল ক্লিনিকে পরিচিত আছে। কিন্তু কিন্তু কি মা? তোর বাবার সাথে যারা যাবে তাদের থাকার সমস্যা। মামার বাড়িতে তোমার আর আমার সামান্য একটু ঘুমানোর জায়গাও নেই। আমি তো বুঝতে পারছি না। সব দোষ আসলে ওর বউয়ের। কেন যে থাক, অন্যকে দোষ দেওয়ার কি হবে? কোনো সমস্যা নেই। প্রয়োজনে হাসপাতালের বারান্দায় সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেবো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত বড় বিপদ শুনেও সুভাষ কেন যে মা, বৌমা, কাজটা তুমি ভালো করনি। আমাকে মাফ করে দেন মা। না, ওই জন্য লোক ঠিক করিনি, তবে অন্য কারণে লোক ঠিক করে রেখেছি। হুম? ওই যে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, ওসবে যদি মারা না যাও তাহলে ওরা এসে তোমাকে মেরে দিয়ে যাবে। আশীর্বাদ দাও। তোমার দিদি এসে এখানে উৎপাত করবে না তো? তোমার কথা মতো ওদের জানিয়ে দিয়েছি যে এখানে থাকার মতন পরিবেশ নেই। পরিবেশ মানে জায়গা নেই? দেবু, দুটো মানুষকে রাখার জন্য খুব বেশি জায়গা লাগে না। তোমার স্বভাবের কারণেই জায়গার অভাব সৃষ্টি হচ্ছে।
রাতেই তোমার সমস্ত অন্তরাত্মা হু হু করে কেঁদে উঠল। হুম? সুভাষ, মা, আসলে উনি নিজেই বলেছিলেন ওনার শরীর যদি বেশি খারাপ হয়ে যায় আপনাকে যেন খবর না দেয়। বৌমা, আজ পর্যন্ত অমরের সব কথা কি তুমি রেখেছো? আমার ছেলেটা হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তুমি চিটুকে দিয়ে বলে পাঠিয়েছো সব ঠিক আছে, কাল দুপুরে বাড়ি চলে যাবে। এর মধ্যে যদি আমার ছেলের কিছু হয় তাহলে ও কথা বলবেন না। চুপ করো। ঠাম্মা, এখন এখন এসব মানবিমানের কথা থাক ঠাম্মা। বাবার এখনো জ্ঞান ফেরেনি। এর মাঝে যদি আমরা নিজেরাই আমি আমার ছেলেকে দেখবো। ঠাম্মা, এখন বাবাকে দেখতে যাওয়া যাবে না। কেন? আমি মা, আমাকে কে আটকাবে? বল আমার ছেলে কোথায় আছে, বল। ঠাম্মা, আগে তুমি আমার কথা শোনো, আগে তুমি একটু শান্ত হও। কিছুক্ষণ আগে ডাক্তার কাকুর সাথে আমাদের কথা হয়েছে, উনি এখন রাউন্ডে আছেন। বাবাকে এখন চাইলেই দেখতে যাওয়া যাবে না, আগে তার কাছ থেকে অনুমতি আনতে হবে, তারপরে। আমি আগে অনুমতিটা নিয়ে এসে তারপর তুমি দেখতে যেও। না, আমার অন্তরাত্মা হু হু করে কেঁদে ওঠেনি। তুমি যে কাজ করেছো আমার মনটাকে খারাপ করে দিয়েছো। আমি যা করেছি ভালো করেছি। দেখো, বিয়ের 9টা বছর পার হয়ে গেছে। কই তোমার জামাইবাবু অথবা ওই আদরের দিদি কেউ তো কখনো আমাদের একবারের জন্য দেখতে এলেন না। দেবু, আমি তোমাকে সবার অমতে বিয়ে করেছি বলে। না, শুধু ও কারণে হলে বরফ গলে যেত। তারা আসেননি কারণ আমি হচ্ছি। দেবু, আমি এসব শুনতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, শোনো না, কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও। বাঙালি বড় বেহায়া জাত। ওদেরকে আমি এখানে আসতে বারণ করেছি, তারপরও দেখবে ওরা পই পই করে এখানে এসেই জুটতে চাইছে। আমি কিন্তু উটকো ঝামেলা একদম নিতে পারবো না, একটি ঘন্টার জন্য না সুভাষ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা করব। ওরা এখানে উঠে তোমাকে বিরক্ত করবে, একদম বিরক্ত করবে। এই কাঁসা এই কাঁসার গাছটা ইমরানদের বাড়ি থেকে তা তুমি নিয়ে এসেছো? দেবু, দেবু, তোমার এই চুরি করার অভ্যেসটা কবে যাবে? দেবু, দেবু, আর সহ্য করা যায় না যেভাবে তুমি মানুষের বাসা থেকে চুরি করা শুরু করেছো। তাহলে কে চুরি করছে? ওকে, ওই পিশাচ। খবরদার বিশ্বাস করবে না। থামো, তোমাকে কতবার বলেছি
ওই কালী সাধনা থামাও, কালী সাধনা থামাও। কি লাভ হচ্ছে কালী সাধনা করে? শক্তি, শক্তি আসবে সুভাষ। মা, ঠাম্মা, কি রে মিঠু, তুই হ্যাঁ আমি এখানে। তুই আসলি কেন? তোমাদের একটা বিষয় জানাতে এসেছি। এমনি এমনি বাবার শরীর খারাপ হয়নি। বাবার শরীর খারাপ হওয়ার কারণ হচ্ছে দীপাদীপ। হ্যাঁ, দীপাদীপ। কি কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। মা, স্ট্রোকের আগে বাবা এই পত্রিকাটাই পড়ছিল না মা? হ্যাঁ, পড়েছিল তো। পড়েছে তো, কি হয়েছে? কি লেখা আছে এখানে জানো? দীপাদির কলেজের খবর। গেল সপ্তাহে ওর কলেজে কি কি ঘটেছে তার সবই আছে এখানে। খুন, আত্মহত্যা, ধর্ষণ, কি হয়নি ওই কলেজে? আমাদের দীপাদির নামেও জঘন্য সব লেখা এই পত্রিকায় ছাপানো হয়েছে। টিটু, একটু পড়ে শোনা তো। শক্তি, তোমার শক্তির নমুনা তো দেখতে পাচ্ছি। শক্তি না কুশক্তি। সারা রাত প্রদীপের সামনে চোখ টাকিয়ে রাখো, বেলা 2টো পর্যন্ত ঘুমাও, স্বামী সংসার খেয়াল আছে? ঘরটা দেখেছো? মনে হয় বউ থাকে। পাড়ার মেজবাড়ি হচ্ছে পরিষ্কার। আমি সবকিছু সহ্য করেছি দেবু, সবকিছু। কারণ যাই হোক, এখন তো তুমি আর কোনো কিছু বিশ্বাস করো না। আমি এই জ্বালাতন সহ্য করতে পারছি না দেবু। সুভাষ, এখন পর্যন্ত যা চুরি হয়েছে সে তো আমি করিনি। হয়ে যাচ্ছে। যা চুরি হয়েছে কোনোটা কি কোনো মূল্যবান জিনিস বলো? গয়নাগাটি, টাকা পয়সা, তা না তো। ধরা পড়লে তোমাকে সবাই চোর বলবে, সেটা গয়নাগাটি হোক আর কাঁসার গ্লাসই হোক। গয়নাগাটি, টাকা পয়সা হচ্ছে না মানেই তো আমি লোভের বশবর্তী হয়ে চুরি করছি না, তাই তো? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আস্তে আস্তে না, এখনই এখনই আমি হিমানীদের বাড়িতে যাব, গ্লাসটা ফেরত দেবো, সবকিছু খুলে বলবো। দাঁড়াও,